কাল শুরু হচ্ছে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে গ্রন্থমেলা। সব প্রস্তুতি সম্পন্ন, ভালো সাড়া পাওয়ার প্রত্যাশা প্রকাশকদের। মেলার পরিসরও প্রায় 3 গুণ বেড়ে গেছে, এই জন্য আমার মনে হয় যে পাঠক মেলাতে এবার আসবে। সিকিউরিটি এবার বেশ করছে, ভালো সিকিউরিটি করছে। গত কয়েক বছরে আমাদের বইমেলাপুরে যে প্রভাবটা পড়েছে রাজনৈতিক কারণে, এই বছর সেই জিনিসটা থাকবে না। বইমেলা এবার সবচেয়ে বেশি নিরাপদ। এই প্রচারটা যদি হয় আমি আশা করি যে পাঠক সংখ্যা অনেক বেশি আসবে। লেখক ও ব্লগারদের নিরাপত্তা দেওয়ার আশ্বাস পুলিশের। মেলা চত্বরে বসানো হয়েছে 200-রও বেশি সিসি ক্যামেরা। এবার আমরা সিসিটিভির সংখ্যা বাড়াইছি, ঘন ঘন সিসিটিভি থাকবে, পুলিশের সংখ্যা বাড়াইছি, আমরা ওয়াচ টাওয়ার করেছি। দেখছিলেন সময়ের প্রধান শিরোনাম। রাত 11টার সময়ে সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি শেখ জায়েদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকায় যুক্ত হলো 44,32,000 নতুন ভোটার। মোট ভোটার সংখ্যা 9,98,98,000। এমডিজি বাস্তবায়নের মতোই টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন করে বিশ্বকে অবাক করবে বাংলাদেশ। সাউথ এশিয়ান স্পিকার সামিটে প্রধানমন্ত্রী। ক্ষমতায় গেলে নতুন করে শহীদদের তালিকা করার ঘোষণা বিএনপির। মীমাংসিত বিষয়ে দলটির শীর্ষ নেতাদের বক্তব্য রাষ্ট্রদ্রোহের শামিল, মন্তব্য আওয়ামী লীগের। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সভায় মন্ত্রিসভা থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত। যোগ দেননি রওশনপন্থীরা। 16 এপ্রিল দলের কাউন্সিল। এবং চাঁপাইনবাবগঞ্জে তুচ্ছ ঘটনায় মেটাল ডিটেক্টর দিয়ে অন্তঃসত্ত্বা নারীকে বেধড়ক পেটালো জিআরপি পুলিশ। জ্ঞান হারানোর পর হাসপাতালে ভর্তি। কাল শুরু হচ্ছে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে গ্রন্থমেলা। ইতোমধ্যে মেলা প্রাঙ্গণে প্রস্তুতির প্রায় সব কাজ শেষ করেছে বাংলা একাডেমি। আর প্রকাশকরা শেষ মুহূর্তে বরাদ্দকৃত স্টলে সাজসজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন। রাজনৈতিক কোনো উত্তাপ না থাকায় এবার বইমেলায় পাঠক, দর্শক, ক্রেতাদের অনেক বেশি সাড়া মিলবে বলে প্রত্যাশা তাদের। আরও জানাচ্ছেন আতিকুর রহমান তমাল। বছর ঘুরে আবার হাজির বাঙালির প্রাণের মেলা। তাই পেরেকের শব্দ আর নতুন রঙের ঝাঁঝালো গন্ধ মনে করিয়ে দিচ্ছে প্রতীক্ষার অবসান শেষ। সেই চেনা দৃশ্যে রঙিন হয়েছে একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান। এবছর প্রায় 402টি প্রতিষ্ঠানকে জায়গা দিয়েছে বাংলা একাডেমি। প্রকাশকরা আশা করছেন রাজনৈতিক হানাহানি মুক্ত এবছরের মেলা সব দিক দিয়েই সফল হবে। এবছর যেহেতু আমরা সব দিক থেকে স্থির অবস্থাতে আছি বাংলাদেশ, আমাদের সকলের প্রত্যাশা, সকল প্রকাশকই মনে করছেন যে এইবারে বইমেলা খুব জমজমাট হবে। প্রচারেরও দরকার আছে যে বইমেলা এবার সবচেয়ে বেশি নিরাপদ। এই প্রচারটা যদি হয় আমি আশা করি যে পাঠক সংখ্যা অনেক বেশি আসবে আগের চেয়ে। গতবারের তুলনায় 3 গুণ প্রায় পরিসর, স্টলও অনেক বেড়েছে, গতবারের থেকে অনেক বড় হচ্ছে মেলা। এবছর লিপ ইয়ার হয় একদিন বেশি পেয়ে মেলা চলবে 29 দিন। একে তো বইমেলা, তার উপর চলতি বছর 60 বছর বয়সে পা দিল বাংলা একাডেমি। এ কারণে মেলাকে ঘিরে উচ্ছ্বাসটা যেন একটু বেশি, বলছেন আয়োজকরা। বাংলাদেশের যে সাংস্কৃতিক জাগরণ, সেক্ষেত্রে বাংলা একাডেমির ভূমিকা আছে। বাংলা একাডেমির যে বুদ্ধিবৃত্তিক বিকাশ, সেক্ষেত্রেও বাংলা একাডেমির ভূমিকা আছে। তো আমরা সেই জিনিসটাকে, বাংলা একাডেমির যে অবদান, সেটা আমরা মনে করি সমগ্র জাতি ভালোবাসার সাথে, সম্মানের সাথে সেটা স্বীকার করে। এবং আমরা এই বইমেলাকেও হীরক জয়ন্তী উপলক্ষে, আমাদের এই বইমেলার মূল থিম হচ্ছে বাংলা একাডেমির হীরক জয়ন্তী। লেখক অভিজিতের মতো কেউ যেন কখনোই মেলায় এসে হামলার শিকার না হন, সেদিকে কড়া নজরদারি রাখা হয়েছে বলেও জানালেন তারা। অভিজিতের ঘটনা, তারপরে এর আগে বিশিষ্ট লেখক হুমায়ুন আজাদের ঘটনা, এগুলি থেকে কিন্তু আমরা যে অভিজ্ঞতা নিয়েছি, সেটা আলোকে এবার কিন্তু শুরুর থেকেই নিরাপত্তার বিষয়টার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। বইয়ের আলোয় আলোকিত হয়ে সমস্ত অন্ধকার আর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে বাঙালি, এমনটাই চাওয়া বইপ্রেমীদের। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান সহ মেলার আশপাশ এলাকা পরিদর্শন করে পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক জানান, মেলার নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। সন্ধ্যায় মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন পুলিশ কর্মকর্তারা। এ সময় পুলিশ প্রধান বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়াও মেলা চত্বরে 200টিরও বেশি সিসি ক্যামেরা বসানো হয়েছে।
এছাড়া মেলা প্রাঙ্গণে নিরাপত্তা বাড়ানোর প্রয়োজন হলে পুলিশের দিক থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে বলেও জানান তিনি। সব বিচার বিশ্লেষণ করে এই বছর নতুন আঙ্গিকে নতুন চিন্তা ভাবনা নিয়ে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পুরো এরিয়াতে আমাদের সিসিটিভি থাকবে। এবার আমরা সিসিটিভির সংখ্যা বাড়াইছি, ঘন ঘন সিসিটিভি থাকবে, পুলিশের সংখ্যা বাড়াইছি, আমরা ওয়াচ টাওয়ার করেছি। যে কোনো সিটিজেনই চাবে, সে যদি মনে করে যে তার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, সে আসা যাওয়ার পথে সমস্যা হবে, আমরা সহায়তা করব। বাংলাদেশ যেমন সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এমডিজি অর্জন করে বিশ্বকে তাক লাগিয়েছিল, তেমনি টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনেও অগ্রণী ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ সংসদ আয়োজিত সাউথ এশিয়ান স্পিকার সামিটে তিনি কথা বলেন। এ সময় তার সরকার তামাক নিয়ন্ত্রণে কঠোরভাবে কাজ করছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এ সময় বাংলাদেশের বিভিন্ন খাতের উন্নয়নের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, 2040 সালের মধ্যে দেশ থেকে তামাকের ব্যবহার সম্পূর্ণ নির্মূল করতে কাজ করছে সরকার। জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এমডিজির পর এবারের বৈশ্বিক লক্ষ্য হল টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জন। আর উন্নয়নের ধারা বজায় রেখে পরিবর্তনের এই ধারণাকে বাস্তবায়ন করতে এই প্রথম ঢাকায় বসল দক্ষিণ এশীয় দেশগুলোর স্পিকারদের সম্মেলন। প্রতিটি দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সংসদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকায় আয়োজন করা হয় এবারের সম্মেলন। বাংলাদেশ সহ 7টি দেশের স্পিকারদের আলোচনায় প্রাধান্য পায় আঞ্চলিক সহযোগিতা, সুশাসন, অধিকার ও নিরাপত্তা বিষয়ক ইস্যুগুলো। সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এমডিজির মতো এসডিজি বাস্তবায়নেও বাংলাদেশ উদাহরণ সৃষ্টি করবে। বাংলাদেশে আমরা এমডিজি বাস্তবায়নে প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে এবং এমডিজির সাফল্যের উপর ভর করে এসডিজি বাস্তবায়নের জন্য পদক্ষেপ নিয়েছি এবং আমরা প্রস্তুত হচ্ছি। এর জন্য দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈশ্বিক অংশীদারিত্বেরও প্রয়োজন রয়েছে। এমডিজি বাস্তবায়নের মাধ্যমে বিশ্বকে যেমন তাক লাগিয়ে দিতে সক্ষম হয়েছি, ইনশাআল্লাহ এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রেও আমরা এই সাফল্য অর্জন করতে পারব বলে বিশ্বাস করি। বর্তমান সরকার জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 2040 সাল নাগাদ বাংলাদেশে তামাকের ব্যবহার শূন্যের কোঠায় আনতে কাজ করছে সরকার। 2030 এজেন্ডা হচ্ছে একটি সম্মিলিত পথ পরিক্রমা। এর বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে, আরও বেশি কার্যকর ভূমিকা রাখতে হবে। আশা করি 2040 সালের পূর্বেই বাংলাদেশ থেকে তামাকের ব্যবহার নির্মূল করা সম্ভব হবে। এছাড়াও আগামীতে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে বৈশ্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে তিনি দক্ষিণ এশিয়ার সব দেশকে একসাথে কাজ করার আহ্বান জানান। বাংলাদেশে এটাই। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে আগামীকাল মন্ত্রিসভার বৈঠকের স্থান ও সময়ে পরিবর্তন এনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সচিবালয়ের পরিবর্তে বৈঠক অনুষ্ঠিত হবে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। পরীক্ষা শুরুর পর প্রধানমন্ত্রী গণভবন থেকে তার তেজগাঁওয়ের কার্যালয়ে যাবেন। এরপরই বেলা 11টার দিকে অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার বৈঠক। রোববার বিকেলে প্রধানমন্ত্রীর প্রেসিং থেকে এই তথ্য জানানো হয়। বলা হয়, রাজধানীতে যানজটের কারণে যাতে পরীক্ষার্থীদের কেন্দ্রে যেতে কোনো সমস্যা না হয়, সেজন্য আগামীকালের মন্ত্রিসভা বৈঠক সচিবালয়ের পরিবর্তে প্রধানমন্ত্রীর কার্যালয়ে করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রেসিং আরও জানায়, পরীক্ষার্থীরা যাতে যানজটের শিকার না হন, সে কারণেই মন্ত্রিসভার বৈঠকের স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। একমাত্র আওয়ামী লীগ সরকারের শাসনামলেই দেশের উন্নয়ন হয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। দুপুরে কক্সবাজারের পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত মাঠে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এই কথা বলেন। একই অনুষ্ঠানে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ অভিযোগ করে বলেন, বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে বেগম জিয়া ও বিএনপি নানা ষড়যন্ত্র করছে। এই বাংলাদেশের যা অর্জন, সেই অর্জন বাংলাদেশ আওয়ামী লীগের অর্জন। এদেশে গণতন্ত্র বলেন, অর্থনীতি বলেন, কূটনীতি বলেন, এদেশের যা অর্জিত হয়েছে এবং খেলাধুলা, আজকে ক্রিকেটেই বলেন, ফুটবলেই বলেন, সেখানেও রয়েছে এই বাংলাদেশ আওয়ামী লীগের অবদান।
জিয়া রহমানের স্ত্রী বেগম খালেদা এবং তার দল বিএনপি আজকে নতুন করে বাংলাদেশে বিতর্ক সৃষ্টি করেছেন। তাদের উদ্দেশ্য একটাই, এই নতুন করে বিতর্ক সৃষ্টি করে দেশের মধ্যে অশান্তি অরাজকতা সৃষ্টি করে গোলযোগের কোন সম্ভাবনা সৃষ্টি করে দিয়ে এই উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে বাংলাদেশকে আবার ব্যর্থ রাষ্ট্রের দিকে ঠেলে নিয়ে যাওয়া। এদিকে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয়ে বিএনপির শীর্ষ নেতারা যে বক্তব্য রেখেছেন তাতে রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরো বলেন, বিএনপি নেতাদের সরকার বিরোধিতার নামে রাষ্ট্রদ্রোহের বিচার অবশ্যই করা হবে। বেগম খালেদা জিয়া বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা, এটা যথার্থ একটি রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে এবং শুধু বেগম খালেদা জিয়া নন, তার পরবর্তীতে যারা আরো বিকৃত ভাষায় কথা বলেছেন সেই গয়েশ রায়ের বিরুদ্ধে একটি মামলা হওয়া উচিত ছিল। আজকে বিএনপির কাউন্সিলকে সামনে রেখে নিজেদেরকে জাহির করার জন্য আজকে বড় বড় কথাবার্তা বলছে। শহীদদের সংখ্যা নিয়ে যারা কথা বলে, মীমাংসিত সত্য নিয়ে যারা কথা বলে, যে ৪৫ বছর পর যারা এই প্রশ্নগুলোর উদ্যোগ করে, তারা প্রত্যেকের বিরুদ্ধে এই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনয়ন করা উচিত। একটি রাষ্ট্রযন্ত্রের সাংবিধানিক দায়িত্ব এই সমস্ত পাপিষ্ঠদের বিরুদ্ধে, প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ আনয়ন করা। সরকারের বিরোধিতার নামে যা আপনারা করছেন তা রাষ্ট্রদ্রোহিতার শামিল, পরিষ্কার কথা। এদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবেই, এদেরকে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না। ক্ষমতায় গেলে বিএনপি মুক্তিযুদ্ধের শহীদদের তালিকা নতুন করে করবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে নয়াপল্টনে বেগম জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে কৃষক দলের আলোচনা সভায় তিনি কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, জনগণের দৃষ্টি অন্য খাতে ফেরাতে বেগম জিয়ার বিরুদ্ধে মামলা করেছে সরকার। আমাদের এই দেশের জন্য, এই মাতৃভূমির জন্য যারা তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, আত্মদান করেছেন, জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, তারা রেকর্ডেড হোক। তাদের নাম আমরা জানি, বাংলাদেশের ইতিহাসে তাদের নাম সোনার অক্ষরে লেখা রাখা হোক। কেন তাদের পরিবার পরিজনরা এই মর্যাদা পাবে না যে তারা শহীদদের সন্তান, শহীদদের পরিবার? আশা করি অন্তত যে যদি আল্লাহর মেহেরবানিতে আবার আমরা দায়িত্বে আসি, নিশ্চয়ই এই অসমাপ্ত কাজ সমাপ্ত করা উচিত হবে আমাদের জন্য। রাত 11টার সময়ে আরো থাকছে। এবারের বাণিজ্য মেলায় রপ্তানি আদেশ এসেছে 235 কোটি টাকার বেশি। সমাপনী অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী। শেষ দিনে ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। মন্ত্রিসভা থেকে জাতীয় পার্টির বের হয়ে আসার ব্যাপারে প্রেসিডিয়াম সদস্যরা একমত বলে মন্তব্য করেছেন দলটির কো চেয়ারম্যান জিএম কাদের। অন্যদিকে দলটির মহাসচিবের দাবি, দলে কিছুটা বিভেদ থাকলেও কোনো ভাঙন সৃষ্টি হয়নি। তবে দল পরিচালনা ও মন্ত্রিত্ব ছাড়ার বিষয়ে হুসেন মোহাম্মদ এরশাদের সিদ্ধান্তই চূড়ান্ত বলেও উল্লেখ করেছেন তারা। মিজানুর রহমান খবিরের রিপোর্ট। আমরা বর্তমানে এই পার্টির দায়িত্ব গ্রহণ করবে গোলাম কাদের। গত 17 জানুয়ারি রংপুরে সংবাদ সম্মেলনে এরশাদ তার ছোট ভাই জিএম কাদেরকে জাতীয় পার্টির কো চেয়ারম্যান ঘোষণা দেন। প্রতিক্রিয়ায় রওশনপন্থী নেতারা বিষয়টি সম্পূর্ণ অনৈতিক বলে মন্তব্য করেন। ঢাকায় ফিরে শৃঙ্খলা ভঙ্গ ও ব্যর্থতার অভিযোগে জাতীয় পার্টির মহাসচিবের পদ থেকে জিয়াউদ্দিন বাবলুকে অব্যাহতি দিয়ে রুহুল আমিন হাওলাদারকে আবারও মহাসচিবের দায়িত্ব দেন এরশাদ। এরপর থেকেই পাল্টাপাল্টি অবস্থানে এরশাদ ও রওশনপন্থীরা। এ অবস্থায় রোববার প্রেসিডিয়াম সদস্যদের নিয়ে বৈঠকে বসেন দলটির চেয়ারম্যান। 24 জন সদস্য এতে উপস্থিত থাকলেও রওশনপন্থী কাউকেই দেখা যায়নি। পরে সংবাদ সম্মেলনে কো চেয়ারম্যান ও মহাসচিব দলের অবস্থান তুলে ধরেন। এরশাদ সাহেব যেদিকে আছেন পার্টি সেদিকেই সবসময় ছিল, এখনো থাকবে। আর বেগম রওশনের সাথে আমাদের বাইরে আছেন এরকম কোনো কথা কোনো সময় কোনো জায়গায় উনি বলেননি। ছোটখাটো আমাদের সংশয় দূরত্ব যে সৃষ্টি হয় না, সকল দলের মধ্যেই অতীত হয়েছিল, কিন্তু সময়ের ব্যবধানে সবগুলা মুছে আবার একযোগে আমরা কাজ করেছি। এখানে আজকে আমরা কোনো বিবাদ নিয়ে কথা বলবো না এবং নেই। মূলত নতুন করে মন্ত্রিত্ব চাওয়ার বিষয়টিও অসত্য বলে দাবি করেন তারা। সবাই মতামত দিয়েছেন যে বেরিয়ে আসাটাই ভালো, তবে এটা সিদ্ধান্ত সবাইকে বলা হয়েছে যে দলীয় চেয়ারম্যান সাহেব যেভাবে সুবিধা মনে করেন সেভাবে এটাকে বাস্তবায়ন করবেন। এছাড়া আগামী 16 এপ্রিল রাজধানীতে জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে বলেও জানান দলের এই শীর্ষ দুই নেতা। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও দৃঢ়ভাবে বলেছেন, কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে বাংলাদেশের মাটি ব্যবহার করতে দেয়া হবে না।
রোববার বিকেলে রাজধানীর একটি হোটেলে ভারতের লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনের সাথে সৌজন্য সাক্ষাতে তিনি সরকারের এমন অবস্থানের কথা জানিয়েছেন। ভারতের লোকসভার স্পিকারের সাথে ওই সৌজন্য বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, বর্তমান বিশ্বে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রেখে কাজ করছে তার সরকার। এ সময় ভারতের পার্লামেন্টে স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নের প্রসঙ্গ তুলে ধরে সুমিত্রা মহাজন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন। এছাড়াও দারিদ্র্য দূরীকরণে শেখ হাসিনার নেয়া বিভিন্ন পদক্ষেপেরও ইতিবাচক দিক তুলে ধরেন ভারতীয় স্পিকার। এরপর ভুটানের স্পিকার জিগমে জ্যাংপোর সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এ সময় বাংলাদেশ থেকে ভুটানে মাছ ও সবজি রপ্তানির জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছেন ভুটানের স্পিকার। মুক্তিযুদ্ধ অবমাননা আইন প্রণয়নের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তবে চূড়ান্ত আইন প্রণয়নে কিছুটা সময় লাগবে বলে জানান তিনি। এ সময় মন্ত্রী বলেন, অবসর নেয়ার পর বিচারপতিদের রায় লেখা নিয়ে সাংবিধানিক কোনো বিধি নিষেধ নেই। মহান মুক্তিযুদ্ধকে কোনো ব্যক্তি যদি অবমাননা করেন, তাহলে উক্ত ব্যক্তির উক্ত কর্মকাণ্ডকে অপরাধ গণ্য করে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে মুক্তিযুদ্ধ অবমাননার আইন প্রণয়নের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন আছে। আমাদের সংবিধানে এরকম কোনো কথা লেখা নাই যে অবসরে যাওয়ার পরে কোনো বিচারপতি যদি রায় লেখেন সেটা করা যাবে না। সেহেতু এই জিনিসটা অসাংবিধানিকও না, আর যেহেতু অ্যাপেলেট ডিভিশন রুলস বা হাইকোর্ট ডিভিশন রুলসে এরকম কথা নাই, সেহেতু এটা বেআইনিও না। তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটির জের ধরে অন্তঃসত্ত্বা এক নারীকে জিআরপি পুলিশ বেধড়ক পিটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সকালে চাঁপাইনবাবগঞ্জের আমনুরা স্টেশনে এই ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, বেলা 11টার দিকে আত্মীয় স্বজনদের আনতে স্টেশনে যান কুলসুম নাহার ও তার ছোট ভাই। স্টেশন থেকে বের হয়ে যাওয়ার সময় তাদের দুজনের কাছে টিকিট না পেয়ে দায়িত্বরত জিআরপি পুলিশ কুলসুমের ছোট ভাইকে মারধর করে বলে অভিযোগ করেন স্বজনরা। এ সময় বাধা দিতে গেলে মেটাল ডিটেক্টর দিয়ে কুলসুমকে মারধর করলে ঘটনাস্থলেই তিনি জ্ঞান হারান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে কুলসুমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পুলিশ টিকিট দেখতে চেয়ে অযথা মারে। আমরা তো রিসিভ করতে গেছি, তারপরে আমি তাকে বাঁচাতে গেলে আমাকে পুলিশ আঘাত করে, মারতে মারতে ডিটেক্টরটা পুরোই ভেঙে ফেলছে। পেশেন্টটা 3 মান্থ প্রেগনেন্ট, এজন্য আমরা আসলে একটু কনসিয়াস এই ব্যাপারে, ওয়ারিডও আছি। সিটি স্ক্যান আসলে আমরা বলতে পারবো। রাত 11টার সময় আরো থাকছে। অনূর্ধ্ব 19 বিশ্বকাপে স্কটল্যান্ডকে 114 রানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ। নামিবিয়ার কাছে হেরে বিদায় নিল দক্ষিণ আফ্রিকা। হালনাগাদ 2015-এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নতুন অন্তর্ভুক্ত 44,32,927 জন ভোটার। আর দেশের মোট ভোটার 9,98,98,553 জন। এর আগে গত 2 জানুয়ারি 43,68,047 জন নতুন ভোটারের খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের দেয়া সবশেষ তথ্য মতে এখন দেশের মোট ভোটার 9,98,98,553 জন। এর মধ্যে পুরুষ ভোটার 5,03,20,362 জন আর নারী ভোটার 4,95,78,191 জন। হালনাগাদ 2015-এ যুক্ত হল 44,32,927 জন, যার মধ্যে 23,32,695 জন পুরুষ ও 21,232 জন নারী। এবারের হালনাগাদে মৃত ভোটার কর্তনে বাদ পড়েছে পুরুষ 4,85,799 জন ও নারী 2,50,072 জন। এর আগে গত 2 জানুয়ারি প্রকাশিত খসড়া তালিকায় 43,68,047 জন নতুন ভোটার অন্তর্ভুক্ত করা হয়। এর মধ্যে 22,97,895 জন পুরুষ ও 20,70,152 জন নারী। রেজিস্ট্রেশন অফিসার কর্তন দাবি, আপত্তি ও সংশোধনীর জন্য দাখিলকৃত দরখাস্তের উপর সংগৃহীত সিদ্ধান্ত জমা দেয় 27 জানুয়ারি। এর আগে হালনাগাদ 2014-র পরে দেশে মোট ভোটার ছিল 9,62,01,497 জন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দেশে জঙ্গি অর্থায়নের সাথে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
সকালে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কমিটির সভা শেষে মন্ত্রী কথা বলেন। সভায় এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ পুলিশ, র্যাব, বিজিবি ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। সভা শেষে শিল্পমন্ত্রী সাংবাদিকদের জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত সৃষ্টির মাধ্যমে যারা দেশে সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া এবার বইমেলায় আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। সাধারণ যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, যেমন হত্যা, খুন, ডাকাতি, চুরি ইত্যাদি আশানুরূপ কমে এসছে। কিছুদিন যাবৎ ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কিছু কাজ করার চেষ্টা করা হচ্ছে। ধর্মীয় আঘাতের মাধ্যমে সাধারণ বিশৃঙ্খলা সৃষ্টি করা, উস্কানি দেওয়া, যারা এটা করবে তাদেরকে আইনের আওতায় নেওয়া হবে এবং যথারীতি ব্যবস্থা করা হবে। জঙ্গিদের অর্থায়নের ব্যাপারে তদন্ত হয়েছে। ইতিমধ্যে যাদের বিরুদ্ধে এই অর্থায়নের ব্যাপারে কিছুটা প্রমাণ পাওয়া গিয়েছে তাদের ব্যাপারে আইনি ব্যবস্থা অবিলম্বে গ্রহণ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবারের বাণিজ্য মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো 235 কোটি টাকারও বেশি রপ্তানি আদেশ পেয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। বিকেলে 21তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় 14টি ক্যাটাগরিতে 38টি প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়। এদিকে মাসব্যাপী মেলায় বিক্রি ভালো হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বিক্রেতারা। মাসব্যাপী বাণিজ্য মেলার শেষ দিনের চিত্র এটি। সব বয়সী ক্রেতা দর্শনার্থীদের ঠাসা ছিল মেলা প্রাঙ্গণ। ক্রেতা বিক্রেতার দর কষাকষি আর ভিড় উপেক্ষা করে দর্শনার্থীদের দিনভর ঘোরাঘুরি। মেলার শুরুর দিনগুলোতে কম থাকলেও ছুটির দিনগুলোতে ছিল উপচে পড়া মানুষের ঢল। তবে শেষ দিন অন্য দিনের সব ভিড় ছাপিয়ে গেছে। ক্রেতা বিক্রেতারা জানালেন মেলার আয়োজন নিয়ে তাদের কথা। আমি আমার আম্মু আর দুইটা ফুপ্পির সাথে আসছি বাণিজ্য মেলায়। সিকিউরিটি থেকে নিয়ে সবকিছুই ভালো, বাচ্চাদেরও আনন্দের একটা রাইড এগুলো আছে। এবার হরতাল ছিল না, দেশের পরিস্থিতি তো মোটামুটি ভালো আগের চেয়ে, সেই হিসেবে মেলা এবার ভালোই জমজমাট। আলহামদুলিল্লাহ খুব ভালো গেছে, অন্যবারের থেকে এবার খুবই ভালো গেছে। এবারের মেলায় 21টি দেশের 556টি স্টল এবং প্যাভিলিয়ন অংশ নেয়। জমজমাট আয়োজনের মধ্য থেকে 21তম বাণিজ্য মেলার মাসব্যাপী আয়োজন শেষ হচ্ছে। তবে 22তম বাণিজ্য মেলার এমন জমজমাট আয়োজন দেখতে দর্শক ক্রেতাদের অপেক্ষা করতে হবে আবারও একটি বছর। সমাপনী অনুষ্ঠানে হিসেব নিকেশ করা হয় এবারের মেলার সফলতা ব্যর্থতার। এ সময় রফতানি উন্নয়ন ব্যুরোর সঙ্গে এফবিসিসিআই এর যৌথ উদ্যোগে বাণিজ্য মেলার আয়োজন করার প্রস্তাব দেন সংগঠনের সভাপতি মাতলুব আহমদ। বাংলাদেশের সব ডিভিশনাল হেডকোয়ার্টারে একই সাথে এই বাণিজ্য মেলা করা যায় কিনা, ইপিবি কমার্স মিনিস্ট্রির সাথে এফবিসিসিআই যৌথ উদ্যোগে আগামীতে আমরা মেলা করতে পারি কি পারি না। এই প্রস্তাব বিবেচনার আশ্বাস দিয়ে বাণিজ্য মন্ত্রী জানান, এবারের মেলায় গেল বছরের চেয়ে 71 কোটি টাকার রপ্তানি আদেশ বেশি এসেছে, আর মেলার রাজস্ব আদায় হয়েছে 11.5 কোটি টাকার। এই এক মাস ব্যাপী আমাদের এই মেলা সার্থক হয়েছে। এবারের মেলায় রপ্তানির অর্ডার 235 কোটি 17 লক্ষ টাকা, যা বিগত বছরের তুলনায় এবার 71 কোটি টাকা বেশি। অনুষ্ঠানে 14 ক্যাটাগরিতে মেলায় অংশ নেওয়া 38টি প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেন বাণিজ্য মন্ত্রী। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণাঞ্চলে আইএসের সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে 60-এ দাঁড়িয়েছে বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। নিহতদের মধ্যে 25 শিয়া যোদ্ধা রয়েছে বলেও জানায় সংস্থাটি, যদিও এর আগে নিহতের সংখ্যা 45 বলে জানিয়েছিল আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, রোববার দামেস্কের দক্ষিণাঞ্চলে শিয়া সম্প্রদায়ের অন্যতম পবিত্র স্থান সাইদা জেইনাব মাজার এলাকায় পরপর 3টি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। দুজন আত্মঘাতী হামলাকারী শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটায় বলে জানায় স্থানীয় গণমাধ্যম। এছাড়াও এ সময় একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলাও চালানো হয় বলে জানায় তারা। এদিকে হামলার পর অনলাইনে প্রকাশিত এক ছবিতে শিয়া সম্প্রদায়ের পবিত্র স্থানটিতে বেশ কয়েকটি ভবন ও গাড়ির ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা যায়। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ক্রিকেটের খবর। নাজমুল হোসেন শান্তর রেকর্ড গড়ার দিনে স্কটল্যান্ডকে 114 রানের বিশাল ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।
টস হেরে প্রথমে ব্যাট করে 6 উইকেটে 256 রানের লড়াকু সংগ্রহ পায় ইয়াং টাইগাররা। জবাবে মিরাজ বাহিনীর নিয়ন্ত্রিত বোলিংয়ে 142 রানে গুটিয়ে যায় স্কটল্যান্ড। ম্যাচ সেরা হয়েছেন নাজমুল হোসেন শান্ত। কক্সবাজার থেকে মিজানুর রহমান মিন্টুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মাকসুম আলম খান। ফেভারিট তকমা নিয়ে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। রানের খাতা না খুলতেই পিনাকের বিদায়ের পর দলীয় 17 ও ব্যক্তিগত 13 রানে স্কটিশ পেসার গাফফারের দ্বিতীয় শিকারে পরিণত হন জয়রাজ। এরপরে বাংলাদেশের ব্যাটিংয়ের গল্পটা শান্তময়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 50 পাওয়া এই ব্যাটসম্যান এদিন পাকিস্তানের সামি আসলামের 1695 রান টপকে যুব ওয়ানডে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন। সাইফের সঙ্গে 101 রানের জুটি গড়ে শুরুর ধাক্কাটাও ভালোই সামাল দেন এই বাহাদুর ব্যাটসম্যান। তবে ধীরগতির সাইফ 114 বল থেকে 49 রানে ফিরলেও শান্ত তুলে নেন যুব ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। আর মিরাজও 50 করে 51 রানে আউট হলে 110 রানে থামে শান্ত মিরাজ জুটি। তবে শেষের দিকে সাইদ সরকারের 16 আর মারমুখী শান্তর ব্যাটে চড়ে 250 কোটা পেরোয় ইয়াং টাইগাররা। স্কটিশদের 257 রানের চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে দিয়ে 10 বাউন্ডারিতে 117 বলে ব্যক্তিগত 113 রানে অপরাজিত থাকেন নাজমুল হোসেন শান্ত। টুর্নামেন্টে টিকে থাকতে এ ম্যাচে জয় ভিন্ন বিকল্প নেই। এমনই যখন সমীকরণ, তখন টার্গেটে ব্যাট করতে নেমে অধিনায়ক ফ্লেক ও জয়স্টনের 48 রানের উদ্বোধনী পার্টনারশিপে ভালো সূচনা পায় স্কটল্যান্ড। তবে লড়াইটা ওই পর্যন্তই। এরপর স্কটিশরা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। 114 রানের বড় ব্যবধানের হারে এক প্রান্তে শুধু সান্ত্বনার 50 পেয়েছেন যুব ওয়ানডের অভিষিক্ত ব্যাটসম্যান আজিম দার। বাংলাদেশের হয়ে শাওন ও সাইফুদ্দিন নিয়েছেন 3টি করে উইকেট। এছাড়া সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত সানজিতের পরিবর্তে মাঠে নামা আরিফুল নিয়েছেন 2টি উইকেট। শুরুটা ভালো না হলেও চাপটা ভালোই সামলেছে মিরাজের দল। স্কটল্যান্ডের বিপক্ষে শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত দাপুটে জয়টাই পেয়েছে বাংলাদেশ। এখন টার্গেট নামিবিয়ার বিপক্ষে জয় তুলে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ। এদিকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ে অনূর্ধ্ব 19 দলকে 129 রানের বড় ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড অনূর্ধ্ব 19 দল। এম এ আজিজ স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ 262 রানে হারিয়েছে ফিজিকে। আরেক ম্যাচে কক্সবাজারে নামিবিয়া 2 উইকেটে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার যুবাদের। রাত 11টার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছেন একবার। কাল শুরু হচ্ছে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে গ্রন্থমেলা। সব প্রস্তুতি সম্পূর্ণ। চাইলে লেখক ও ব্লগারদের নিরাপত্তা দেয়া হবে ব্রিফিংয়ে ডিএমপি। হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকায় যুক্ত হলো 44,32,000 নতুন ভোটার। মোট ভোটার সংখ্যা 9,98,98,000। এমডিজি বাস্তবায়নের মতোই টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন করে বিশ্বকে অবাক করবে বাংলাদেশ। সাউথ এশিয়ান স্পিকার সামিটে প্রধানমন্ত্রী। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সভায় মন্ত্রিসভা থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত। যোগ দেননি রওশনপন্থীরা। 16 এপ্রিল দলের কাউন্সিল। এবং চাঁপাইনবাবগঞ্জে তুচ্ছ ঘটনায় মেটাল ডিটেক্টর দিয়ে অন্তঃসত্ত্বা নারীকে বেধড়ক পেটালো জিআরপি পুলিশ। জ্ঞান হারানোর পর হাসপাতালে ভর্তি। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।